ছোটবেলায় ঈদ আসলে কত যে খুশি হতাম, তাই না? ঈদের আগে মেহেদি কিনা, জামা কিনা, ঈদের দিন সকালবেলা কাকে কাকে সালাম দেব, কার কার কাছ থেকে সালাম নিব এবং কখন গরু জবাই করা হবে, সব কিছু নিয়ে অন্যরকম একটা প্ল্যানিং থাকে। বড় হলে সেই মজা, সেই প্ল্যানিং কি আর থাকে? সেই রুটি বানাতে বানাতে আর গরুর মাংস রান্না করতে করতে সারাদিন তো কাটে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? গরুটা খুব বেশি কান্না করছে, এটা দেখে আমার ভীষণ খারাপ লাগছে। মানে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, আমার এত এত বেশি খারাপ লাগছে। তারপরে কি করব, এটা আমাদের ধর্মের নিয়ম, সো এটা পালন করতে হবে। এদিকে আমার ভাইয়া তো গরুকে গোসল করে নিয়ে আসতে এনে এখন এটা পরিষ্কার করছে, গরুকে খাবার দেবে। আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আয়াজ বাবাকে রেডি করে দিলাম ঈদের দিনে। আয়াজ বাবা রেডি হয়ে গরু দেখছে। ছোট বাচ্চারা সবাই মেহেদি লাগিয়েছে এবং মেহেদি লাগিয়ে গোসলের আগে সবাই গরু দেখতে এসেছে। আর এই ছোট্টবেলা এভাবে সবাই মিলে কে কে গরু দেখতে গিয়েছেন অবশ্যই বলবেন। এদিকে আমার ভাবিরা সবাই বসে গেল গরু গোস্ত কাটার জন্য। আর আমি তাদেরকে দেখছি, তারা আমাকে বলছে তুমি শুধু ভিডিও নিয়ে ব্যস্ত আছো, কাজ তো একটু করো না, ফাঁকিবাজ। আমি বলছি না, আমি সেই রুটি বানাতে বানাতে আমার অবস্থা খুবই খারাপ। সারাদিন এত এত দখল গিয়েছে, আমার ফ্রিজের অবস্থা দেখেই অলরেডি আপনারা বুঝে গিয়েছেন। আসলে মানে আমার পক্ষে এত কাজ কোনোভাবে করা সম্ভব না, তারপর আমি চেষ্টা করছি একটু একটু কাজ করার। আর সবাই বলবেন হয়তো আমার রুটি এখন ঘুরে না কেন। তারপর আসলে আগে তো একটু পারতাম না, এখন তো মোটামুটি মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি গোল হয়। আর এটা দেখে আমার কাছে অনেক বেশি খুশি লাগছে। আর এটাই আমি মানে সবাইকে দেখাচ্ছি যে দেখো আমি রুটি বানিয়েছি এবং আমার রুটিগুলো মাশাল্লাহ অনেক গোল হয়েছে। তো এর পিঠা বানানোর পরে যে এখানে অনেকগুলা আটা রয়ে গেছে, এগুলার কথাই বলছি যে দেখো ভাবি তোমরা এতগুলো আটা নষ্ট করছো, এগুলা কিন্তু ঠিক না, এগুলো আরো সুন্দর করে নিতে পারতে, তাহলে এত নষ্ট হতো না। এদিকে রুটি যেগুলো বানানো হয়েছে এগুলা আম্মু আর নালা রান্না করে সবাইকে দিয়ে দিয়েছে, সবাই রুটি দিয়ে নালা খাচ্ছে। আর আমিও সেটা দেখে সাথে সাথে বসে গেলাম খাওয়ার জন্য। আর জানেন তো আমি নলি অনেক বেশি পছন্দ করি, আমার গরুর মাংস থেকে নলি অনেক বেশি ভালো লাগে। তারপরও মানে কি বলবো, তারপরও খেতে তো হয়, কিন্তু আমার ইচ্ছে করে আমি সবসময় নলি খাই। এদিকে ভাইয়া খাওয়ার সময় ভাইয়ার কেন জানি হঠাৎ খারাপ লাগছে, তাই ভাইয়া মাথায় হাত দিল। আর এদিকে আমার মেজো দুলাভাই, আমি যখন ভিডিও করছি উনি হাসতেছে, আমি ওনাকে এটা বোঝাচ্ছি যে দেখেন জামাই আদর কতটুকু পাচ্ছেন, এই বয়সে এসো এটা শুকরিয়া আদায় করেন। আমাদের হাজবেন্ডেরা কি আসলে তত দূর জামাই আদর পাবে? আসলে শ্বশুর শাশুড়ি যতদিন থাকে ততদিনই জামাইদের আদর যত্ন একটু বেশি থাকে। আর এদিকে পিঠা যেগুলো বানানো হয়েছে সেগুলো শেষ, আবার নতুন করে পিঠা বানাতে হচ্ছে। এটা ভাবিরা বানাচ্ছে, আমি আর বানাচ্ছি না। তো এখানে অনেকগুলা রুটি বানানো হয়েছে, এত এত রুটি। আর এই রুটি দিয়ে তো মাংস খেতে অনেক বেশি ভালো লাগে, তাই না? এদিকে ঈদ উপলক্ষে ভাবি চান ওনাদের বাবার বাড়িতে আমাদের সবাইকে দাওয়াত করছেন, তো আমরা যাব। সেই জন্য ভাবির যেহেতু ভাইয়ের বউ নাই, বড় বোনও নাই, সেজন্য ভাবি নিজে চলে যাচ্ছে একদিন আগে। ও সব কিছু মায়ের সাথে হেল্প করতে হবে, মায়ের সাথে সব কিছু করতে হবে, আমরা এতজন মানুষ যাব। আর এদিকে ভাতিজি আমাকে বলছে পুপি তুমি চলো, তোমাকে ছাড়া ভালো লাগছে না যেতে। তা বলছি বাবা তুমি যাও, পুপি কালকে চলে আসবো। এদিকে ওনাদেরকে আমি এগিয়ে দিলাম, দেওয়ার পরে দেন চলে আসলাম বাড়িতে। আর যাওয়ার সময় আমার পিচ্ছি পাচ্ছি মানে আমার ছেলে আর আমাদের আনিশা মনির সাথে একটু দুষ্টামি করছি, বলছি তোমাদের ঈদ কেমন কাটলো। আর আনিশা বনি বলছে যে আন্টি আপনি না থাকলে একটু ভালো লাগতো না, যেহেতু আপনি আছেন অনেক বেশি ভালো লাগছে। আর এই দেখেন তো গ্রামের এই সুন্দর জিনিসগুলা যদি আপনাদের সাথে শেয়ারই না করি তাহলে আমি কেমন মানুষ যে গ্রামে বসবাস করি বলেন তো। আর আমাদের রাস্তার পাশে বাড়িতে এত সুন্দর ফুল ফুটে আছে, সেই ফুলটা যদি আমি নাই নিই কেমনটা লাগে বলেন তো। তারপরেও তো গাছের ফুল গাছে মানায়, হাতে না, সেটাই দেখছি। আর ফুলকে সুন্দর মতোই রেখে দিলাম, রেখে দিয়ে যেতে যেতে দেখছি অনেকগুলা মোরগ ফুল গাছ।
আর দেখে ভাবছি একটা নিব। পর আপু বলছে এটা যেহেতু এখানে আছে থাকুক, কারণ এটা নেওয়ার দরকার কি। আমার আয়াস বাবা দেখেন খালি পায়ে চলে আসছে মজু নিয়ে, তার মজু অনেক বেশি পছন্দ, যেহেতু পছন্দ আর কি করার, খাবে। এদিকে গরুর গোস্ত খেতে 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 আমার তো খুবই অবস্থা খারাপ। আর আসলে গরুর গোস্ত মাংস মানে একবার এক একটা বলছি, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আসলে গোস্ত শব্দটা কেমন জানি মুখে আসে না, যদিও গোস্ত বলাটা সঠিক। আমি সবার জন্য আম কাটবো, আর এদিকে আম কাটার দায়িত্বটা আমার ভাগে পড়লো। আম্মা তো রান্নাই করছে, আর যেহেতু সবাই গরুর মাংস খেয়ে সবার অবস্থা খুবই খারাপ, আম্মা শাক রান্না করে দিল, আর সে শাক সবাই মিলে খাচ্ছে। এখন যেহেতু ভাই বোন সবাই আছি আমরা, আর একটা পরিবারের সব ভাই বোন থাকা মানে অনেক বেশি আনন্দের সময় কাটে, তাই না? এখন জাম বানাবো, আর জাম বানানোর শেষে সবাই মিলে জাম ভর্তা খাবো। আর এই বছরে জাম ভর্তা কে কী খেয়েছেন অবশ্যই বলবেন। আমার কিন্তু জাম ভর্তা খেতে অনেকটাই ভালো লাগে। আর জাম ভর্তা আমার আপুর হাতের মাখা সেই জাম ভর্তা বারবার খেতে ইচ্ছে করে। আর এদিকে আমার আম্মাজান অনেক কিছু রান্না করছে। আম্মাজান এক হাতে একটি কিছু সামলায়, মাশাল্লাহ। যতই দেখি আম্মাজানকে ততই আমি অবাক হই। আসলে অবাক হওয়ারই তো কথা, আম্মাজান এত কিছু নিজ হাতে করে। সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম রাস্তায়, এসেই দেখি আমার ধুন্দুল গাছে এত সুন্দরভাবে ফুল ফুটে আছে, দেখে আমি অবাক। মাশাল্লাহ মাশাল্লাহ, এত এত ফুল ফুটেছে। তো ভাবলাম কিছু ঢ্যাঁড়স নিয়ে নিই, যেহেতু আছে, তবে এত বেশি বড় হয় নাই, তারপরও আমি কিছু ঢ্যাঁড়স নিয়ে নিচ্ছি, কারণ রান্না করলে ওই ঢ্যাঁড়স দিয়ে ভাত খেতে আমার আয়াজ বাবা অনেক বেশি পছন্দ করে, তাই তো নিয়ে নিলাম। আর আমাদের এই ঢ্যাঁড়স বাগানটা দেখছেনই তো, অনেক বড়, প্রায় 12 ডিসিম জায়গার উপরে এই বাগানটা করা হয়েছে। আর এখানে আরও অনেক কিছু আছে, তো আমি এখান থেকে কিছু ঢ্যাঁড়স অল্প অল্প করে তুলে নিলাম, এবং আরও কিছু ধুন্দুল নেব। আর ঢ্যাঁড়স গাছে অনেক সুন্দর ফুল আসছে, ফুলগুলো দেখতেও ভীষণ ভালো লাগছে। আর এই যে দেখেন আমার এই ধুন্দুল গাছটাতে মাশাল্লাহ, এই যে একটা, তারপরে এই যে নিচে আরও 2টা আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে যতই দেখছি ততই ভালো লাগছে। মানে আসল কথা হচ্ছে কি, যদি এটা দামি এমন কোনো কিছু না, তারপরও মানে নিজের গাছের একটা সবজি খাবো, সেটা মানে খুব গর্বর বিষয় আমার কাছে, খুবই একটা গর্বের বিষয়। জানি না এটা আপনাদের কাছে কেমন, তবে হ্যাঁ, আমি সবসময় শুকরিয়া আদায় করি, সেটা অল্প কিছু হোক অন্তত, মানে সারমুক্ত, তারপরে ফরমালিন মুক্ত হোক, তাহলেই ভালো, তাই না? আর আমার গাছের সবজি আজকে টাটকা টাটকা সবজি রান্না করব। বন্ধুরা তোমরা খাবে তো? তোমাদেরকে রেখে আমি না কোনোভাবেই খেতে পারবো না। আরেকটা গাছে চলে আসলাম, এখানেও দেখছি এখানে একটা আছে, সামনে দেখা যাক, চলো আরও কয়টা আছে। ও মাই গড, এখানেও দেখছি, এই যে এখানে একটা আছে, এই যে আরেকটা দেখা যাচ্ছে। বন্ধুরা তোমরা দেখছো কিনা অবশ্যই বলবা। এই পাশে দেখতেছি যে ও মাই গড আরেকটা আছে, তার মানে আমার সব মিলে 8টা ধুন্দুল হবে। তো সবগুলা যেহেতু আমরা মানুষ দুজন, সবগুলা রান্না করে কোন মানে কি হবে, তারপরও ঘরে রাখলেও এগুলো নষ্ট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, যেহেতু এই জিনিসটা ঘরে বেশি রাখতে নেই। তো আমি সবগুলো এক এক করে কেটে নিলাম, কাটার পরে আজকে এগুলো ভাবছি রান্না করে ফেলবো। ফাইনালি আমার এই যে ঢ্যাঁড়স রান্না হয়ে গিয়েছে, যেহেতু আমার বাবা এটা রান্না খুবই বেশি পছন্দ করে, ঢ্যাঁড়স রান্নাটা বাবার জন্য মানে বরাবরই আমাকে রান্না করতে হয়, বাবার পছন্দ বলেই তো আমার পছন্দ, তাই না? আমার ঢ্যাঁড়স রান্নার কালারটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবে। এদিকে আমার ধুন্দুল রান্না করেছি, যদিও আমি রান্না করে মাত্র চুলা থেকে নামিয়েছি, এখনও পাতিলের চারপাশ এখনও মোছা হয় নাই, তারপরও যেহেতু ভিডিও আমাকে করতে হবে খুব তাড়াতাড়ি করে নিলাম। আর এদিকে দুপুরবেলা অনেক বেশি কেমন জানি লাগছে, খুব বেশি ইচ্ছে করছে টক খেতে, তাই একটু আচার খাচ্ছি, আর ভাবছি একা একা খাবো আপনাদেরকে রেখে, কি আর করব, আপনারা তো সবাই সে অনেক দূরে, চাইলেও তো আপনাদেরকে নিয়ে আর খেতে পারি না। তবে হ্যাঁ, আমি চাই মন থেকে
আমার যত বন্ধুবান্ধব আছে, ফ্রেন্ড ফলোয়ার আছে, সবাইকে নিয়ে একদিন খাবো ইনশাল্লাহ। আর আচারটা খুব মিষ্টি, টক ঝাল মিষ্টি টাইপের। তবে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এটা আমার মায়ের হাতের আচার। যেহেতু আইজে বাবা অসুস্থ ছিল, আমি বাড়িতে ছিলাম না, এবছর আমার কোনো আচার দেওয়া হয় নাই। তারপরও মায়ের মা ঠিকই আমার জন্য আচার দিয়েছেন, কারণ মা জানেন আমার অনেক বেশি পছন্দ আচার। সো বন্ধুরা, আচার খাচ্ছি আর আপনাদেরকে স্মরণ করছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, এবং ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।